প্রতিদিন সকালে একজন সাধারণ মাছ বিক্রেতা একটা রাস্তার কুকুরকে খাবার দিত। মানুষ তাকে পাগল ভাবত, কিন্তু কেউ জানত না একদিন ঠিক এই নীরব প্রাণীটাই এমন একটা কাজ করবে যা পুরো শহরকে স্তব্ধ করে দেবে। ৩ বছরের কষ্টে জমানো সব টাকা চুরি হওয়ার পর যখন মানুষ পর্যন্ত তাকে সাহায্য করতে পারেনি, তখন সেই ধূসর কুকুরটা যা করেছিল সেটা বিশ্বাস করা কঠিন। শেষ পর্যন্ত কি হয়েছিল জানলে আপনার শরীর কেঁপে উঠবে। একটা ছোট শহরের পুরনো বাজারে রাশেদ নামে একজন মানুষ ছিল। পেশায় সে ছিল কসাই, কিন্তু এলাকার মানুষ তাকে শুধু মাংস বিক্রেতা হিসেবে চিনত না, বরং একজন সৎ আর নরম মনের মানুষ হিসেবেই বেশি জানত। প্রতিদিন ভোরে দোকান খোলার আগে তার একটা অভ্যাস ছিল যেটা কখনো বদলায়নি। বাজারের গলির মোড়ে একটা ধূসর রঙের কুকুর এসে চুপচাপ বসে থাকত, আর রাশেদ দোকানের প্রথম মাংসের টুকরাটা সেই কুকুরটার দিকে ছুঁড়ে দিত। কুকুরটাও শব্দ না করে সেটা খেয়ে ধীরে ধীরে চলে যেত। তাদের মধ্যে কোনো কথা ছিল না, কোনো মালিকানা ছিল না, তবুও যেন এক অদৃশ্য সম্পর্ক ছিল যা বছরের পর বছর একইভাবে টিকেছিল। কেউ জানত না কুকুরটা কোথা থেকে এসেছে। বাজারের লোকজন অনেকবার নানা কথা বলেছে, কিন্তু রাশেদ কখনো জানতে চায়নি। কারণ কিছু মানুষ আছে যারা সাহায্য করার আগে পরিচয় খোঁজে না, উপকার করার আগে হিসাব কষে না। রাশেদ ছিল ঠিক তেমনই একজন মানুষ। তার দিকে তাকালেই একটা অদ্ভুত বিশ্বাস জন্মাত। সে এমন মানুষ ছিল যে শহর ঘুম থেকে ওঠার আগেই দোকান খুলে বসত, আর সবাই বাড়ি ফেরার পর দোকান বন্ধ করত। মাংস মাপার সময় কখনো কম দিত না, বরং কারো মুখে কষ্টের ছাপ দেখলে দাড়িপাল্লাটা একটু বেশি ঝুঁকিয়ে দিত। বিনিময়ে সে কখনো ধন্যবাদ আশা করত না, প্রশংসার জন্য অপেক্ষা করত না। তার হাত ছিল সৎ, আর কথা ছিল খুব কম। অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস তার ছিল না। প্রতিদিনের সকাল যেন একই নিয়মে চলত। গলির মোড়ে কুকুরটা অপেক্ষা করত, রাশেদ তাকে খাবার দিত, তারপর দুজন দুজনের পথে চলে যেত। না সেখানে কোনো নাটক ছিল, না ছিল বড় কোনো ঘটনা। অথচ এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে জীবনের অংশ হয়ে গিয়েছিল। যেমন সকালে সূর্যের আলো ওঠে, বাজারে মাংসের হাঁকডাক শোনা যায়, ঠিক তেমনি এই দৃশ্যটাও প্রতিদিনের স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। বাজারের কিছু মানুষ মাঝে মাঝে ঠাট্টা করে বলতো, এত ভালো মাংস একটা রাস্তার কুকুরকে দিয়ে কী লাভ? রাশেদ তখন শুধু মৃদু হেসে বলতো, ওরও তো ক্ষুধা লাগে আমাদের মতোই। কিন্তু মানুষ বুঝত না, রাশেদ ওই কুকুরটার কাছ থেকে কিছু পাওয়ার আশা এটা করত না। সে শুধু অনুভব করত প্রতিদিন সকালে একটা প্রাণী তার পথ চেয়ে বসে থাকে, আর তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। এটাই ছিল তার বিশ্বাস, তার নিজের কাছে নিজের দায়বদ্ধতা। রাশেদের স্ত্রী নাদিয়া ছিল খুব শান্ত স্বভাবের একজন নারী। প্রতিদিন সন্ধ্যায় সে স্বামীর ফেরার অপেক্ষায় দরজার পাশে বসে থাকত। রাশেদের হাঁটার শব্দ শুনেই সে চিনে ফেলতে পারত যে মানুষটা ফিরে এসেছে। দরজা খোলার আগেই তার মুখে হাসি ফুটে উঠত। তাদের দুজনের স্বপ্নও ছিল খুব সাধারণ কিন্তু গভীর। তারা চেয়েছিল শহরের কোলাহল থেকে একটু দূরে ছোট্ট একটা বাড়ি বানাতে, যেখানে জানলা খুললেই সবুজ বাগান দেখা যাবে, সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙবে, আর রাতে চাঁদের আলোয় শান্তিতে ঘুম আসবে। এই স্বপ্ন পূরণের জন্য রাশেদ বছরের পর বছর ধরে টাকা জমাচ্ছিল, অল্প অল্প করে, অসীম ধৈর্য নিয়ে। দোকানের আয় থেকে যা বাঁচত সে বাড়ির মাঝখানে রাখা পুরনো সোফার নিচে একটা ছোট কাঠের বাক্সে রেখে দিত। নাদিয়া জানত ওই বাক্সে শুধু টাকা জমা নেই, জমা আছে তার স্বামীর কষ্ট, রোদে পোড়া দুপুর, শীতের কাঁপুনি, আর অগণিত ভোরবেলার পরিশ্রম। এক সন্ধ্যায় রাশেদ খুব শান্ত গলায় বলল, নাদিয়া, একটা ভালো জমির খবর পেয়েছি। আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আমাদের নিজের বাড়ি কাজ শুরু করতে পারব। নাদিয়া তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেছিল,
তোমার ওপর আমার ভরসা আছে। সেই ছোট্ট কথাটাই যেন রাশেদের ক্লান্ত শরীরে নতুন শক্তি এনে দিত। কারণ ওই বিশ্বাসের মধ্যে কোনো শর্ত ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নিঃশর্ত ভালোবাসা। কিন্তু সেই গলির উল্টো পাশে আরেকজন মানুষ থাকত, যার নাম ছিল কামাল। লোকটা ছিল লম্বা, শুকনো গড়নের, আর তার হাঁটার ভঙ্গিতে এমন একটা হিসাবী ভাব ছিল যেন প্রতিটা পদক্ষেপ সে মেপে মেপে ফেলে। কেউ ঠিকমতো জানত না সে কি কাজ করে, কোথা থেকে তার টাকা আসে। প্রতিদিন সকালে সে রাশেদের দোকানের সামনে দিয়ে হাঁটত, আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে তাকাত। কিন্তু সেই হাসি কখনো তার চোখ পর্যন্ত পৌঁছাত না। তার চোখে বরং এমন কিছু লুকিয়ে ছিল যেটা দেখলে অকারণেই অস্বস্তি লাগত। কামালের হাসিটা ছিল অদ্ভুত ধরনের। বাইরে থেকে দেখে মনে হতো সে খুব আপন করে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটার মধ্যে জমেছিল বহু বছরের হিংসা আর অশান্তি। অন্যের সুখ সে সহ্য করতে পারত না। কারো ঘরে শান্তি দেখলে তার বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা শুরু হতো। বিশেষ করে এমন মানুষদের সে আরও বেশি অপছন্দ করত, যারা নিজের পরিশ্রমে ধীরে ধীরে ভালো অবস্থায় পৌঁছে যায়। একদিন সকালে সে দাঁড়িয়ে দেখছিল রাশেদ আগের মতোই ধূসর কুকুরটার দিকে মাংসের একটা টুকরা ছুঁড়ে দিল। কামাল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হেই, ভালো মাংসটাও তুমি একটা রাস্তার কুকুরকে দিয়ে দাও? এতে তোমার কি লাভ হয়? রাশেদ পেছনে না তাকিয়েই শান্ত গলায় বলল, ক্ষুধা তো ওরও লাগে, প্রাণ তো সবারই আছে। কামাল তখন কুকুরটার দিকে এমনভাবে তাকালো যেন সে ওই প্রাণীটার প্রতিও ঈর্ষা অনুভব করছে। তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। কিন্তু সেদিনের পর থেকে তার ভেতরের আগুনটা আরও বেড়ে গেল। বহুদিন ধরেই সে লক্ষ্য করছিল রাশেদের দোকান ভালো চলছে, মানুষের ভিড় বাড়ছে। তার মনে একটা ধারণা জন্মেছিল যে রাশেদ নিশ্চয়ই অনেক টাকা জমিয়েছে, আর সেই ধারণাই ধীরে ধীরে তার লোভকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। সে অপেক্ষা করতে লাগল, দিনের পর দিন, নীরবে। মানুষের চোখ এড়িয়ে সুযোগ খুঁজতে লাগল। অবশেষে এক গভীর রাতে, যখন পুরো মহল্লা ঘুমে ডুবেছিল আর আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছিল, তখন কামাল নিঃশব্দে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করল। পরদিন সকালেও সবকিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। রাশেদ দোকান খুলেছিল, কুকুরটাকে খাবার দিয়েছিল, তারপর সারাদিন কাজ করেছিল আগের মতোই। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল, এমন অনুভূতি যার কোনো ব্যাখ্যা নেই। তবুও শরীর আগেই বিপদের খবর পেয়ে যায়। ঘরে ঢুকেই সে থমকে দাঁড়াল। সবকিছু যেন ঠিকই আছে, কিন্তু কোথাও একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল ঘরের মাঝখানের পুরনো সোফাটার দিকে। সোফাটা একটু সরে ছিল। রাশেদের বুকের ভেতর কেঁপে উঠল। ধীরে ধীরে সে সামনে এগিয়ে গেল, নিচু হয়ে তাকাল। কাঠের ছোট্ট বাক্সটা খোলা, আর ভেতরটা পুরো ফাঁকা। রাশেদ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তে হারিয়ে গেছে। চোখ শুধু সেই ফাঁকা বাক্সটার দিকেই আটকে ছিল। মনে হচ্ছিল এত বছরের কষ্ট, ঘাম, স্বপ্ন সব যেন হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেছে, যেন কখনো কিছু জমেই ছিল না। এই সময় নাদিয়া ভেতর থেকে ছুটে এলো। প্রথমে সে স্বামীর মুখের দিকে তাকালো, তারপর খোলা বাক্সটার দিকে। মুহূর্তের মধ্যেই সব বুঝে গেল। কিন্তু সে কোনো চিৎকার করল না, কোনো অভিযোগও করল না। ধীরে ধীরে এসে রাশেদের পাশে মেঝেতে বসে পড়ল। তারপর চুপচাপ তার হাতটা নিজের হাতে ধরে রাখল। সেই নীরবতার মধ্যেও অনেক কথা ছিল। তারা দুজনই বুঝছিল যা হারিয়ে গেছে সেটা আর ফিরবে না হয়তো, কিন্তু তারা এখনও একে অপরকে হারায়নি। আর কখনো কখনো মানুষের জীবনে
এই সত্যটাই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। রাত গভীর হতে লাগল। ছোট্ট প্রদীপের আলো ঘরের ভেতর কাঁপছিল। নাদিয়া তখনও রাশেদের হাত ছাড়েনি। সে মিথ্যে সান্ত্বনা দেয়নি, সব ঠিক হয়ে যাবে এমন কথাও বলেনি, শুধু পাশে ছিল। আর অনেক সময় মানুষের সবচেয়ে বড় শক্তি হয় এই নীরব উপস্থিতি। পরদিন সকালে রাশেদ স্থানীয় বিচারকের কাছে গেল। শান্ত গলায় সব খুলে বলল, কত বছর ধরে সে টাকা জমিয়েছে, কোথায় রেখেছিল, আর কিভাবে সব হারিয়ে গেল। তার গলার স্বর শান্ত ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। বিচারক তার লোক পাঠালো তদন্ত করতে। আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ হলো, প্রতিটা গলি খুঁজে দেখা হলো, কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না। দরজা ভাঙার চিহ্ন নেই, কোনো সাক্ষী নেই, এমনকি সন্দেহ করার মতো স্পষ্ট কিছুই নেই। শেষে বিচারক দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যায় না। রাশেদ মাথা নিচু করে কথাটা মেনে নিল। সে জানত আইন সবসময় অন্যায়কে সমর্থন করে না, কিন্তু অনেক সময় প্রমাণের অভাবে সত্যকেও অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাড়ি ফিরে এসে সে দরজার সামনে বসে রইল। মাথাটা ভারী লাগছিল, শরীরটাও যেন ক্লান্তিতে ভেঙে পড়ছিল। তার চোখ অন্যমনস্কভাবে গলির দিকে স্থির ছিল। ঠিক তখনই কামাল ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাশেদকে ওই অবস্থায় বসে থাকতে দেখে সে কাছে এসে থামল। মুখে মিথ্যা উদ্বেগের ছাপ এনে বলল, কি হয়েছে ভাই, তোমাকে খুব চিন্তিত লাগছে। রাশেদ ক্লান্ত গলায় বলল, আমার সব টাকা চুরি হয়ে গেছে কামাল, 3 বছরের পরিশ্রম ছিল ওগুলো। কামাল সঙ্গে সঙ্গে মুখে কৃত্রিম বিস্ময় এনে বলল, ইন্না লিল্লাহ, এ কেমন সর্বনাশ! ভালো মানুষের সাথেও এখন এমন হয়? আল্লাহ তোমাকে ধৈর্য দিন ভাই, তোমার জন্য সত্যিই খারাপ লাগছে। কথাগুলো শুনতে সহানুভূতির মতো লাগছিল, কিন্তু তার বুকের ভেতরে তখন অন্যরকম আগুন জ্বলছিল। সেটা দুঃখের আগুন না, বরং ভয় আর লোভ মিশে থাকা এক অস্থিরতা। কারণ সে জানত মানুষের কাছ থেকে চুরি করা যায়, কিন্তু বিবেকের কাছ থেকে লুকিয়ে থাকা সহজ নয়। রাশেদ আর কিছু বলল না, সে শুধু চুপচাপ মাথা নিচু করে বসে রইল। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত সন্দেহ ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। পরিষ্কার কোনো প্রমাণ ছিল না, তবুও ভেতরের কোথাও যেন একটা ফিসফিসানি তাকে বারবার একই দিকেই ঠেলে দিচ্ছিল। সন্ধ্যা নেমে এলো। চারপাশের দোকানপাট একে একে বন্ধ হয়ে গেল। রাশেদ বাড়ির সামনে একা বসেছিল। তার মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরছিল, কিন্তু কোনো উত্তর মিলছিল না। 3 বছরের কষ্ট, হাজারো স্বপ্ন, সব যেন এক রাতেই অন্ধকারে মিলিয়ে গেছে। ঠিক তখনই সে পরিচিত পায়ের শব্দ শুনতে পেল। ধূসর কুকুরটা আসছিল, কিন্তু আজ ওর চলার ভঙ্গি অন্য দিনের মতো ছিল না। সাধারণত দৌড়ে এসে দাঁড়াতো, কিন্তু আজ খুব ধীরে ধীরে এগিয়ে এলো, যেন সে বুঝতে পারছে আজ খেলাধুলার সময় নয়। এসে রাশেদের সামনে চুপচাপ বসে তার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে আজ অদ্ভুত এক অনুভূতি ছিল, যেন নীরব কোনো দুঃখ, আবার যেন নিঃশব্দে পাশে থাকার প্রতিশ্রুতি। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে কুকুরটার মাথায় হাত রেখে বলল, আজ তোকে দেওয়ার মতো কিছুই নেই বন্ধু। কুকুরটা নড়ল না, বরং আরও স্থির হয়ে বসে রইল, যেন সে খাবারের জন্য আসেনি, শুধু এই মানুষটার পাশে থাকার জন্য এসেছে। হঠাৎ কুকুরটা উঠে দাঁড়ালো, তারপর দরজার কাছে গিয়ে মাটির গন্ধ শুঁকতে লাগল। কয়েক মুহূর্ত ঘ্রাণ নেওয়ার পর সে গলির দিকে হাঁটল, একবার পেছনে ফিরে রাশেদের দিকে তাকালো, তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেদিন রাতে কুকুরটা আর ফিরে আসেনি। রাশেদের মনে অদ্ভুত একটা অনুভূতি জাগল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ক্লান্ত শরীর আর ভাঙা মন নিয়ে সে আর বেশি ভাবতে পারল না। পরদিন সকালে দোকান খোলার সময়ও তার মন ভারী ছিল।
ঠিক তখনই কুকুরটা আবার এলো, কিন্তু এবারও সে আগের মতো আচরণ করল না। সরাসরি এসে রাশেদের সামনে দাঁড়ালো, তারপর কয়েক কদম দৌড়ে গিয়ে থামল, পেছনে ফিরে তাকালো। রাশেদ প্রথমে ভেবেছিল হয়তো খেলছে, কিন্তু কুকুরটা আবার একই কাজ করল। একটু সামনে গেল, থামল, আবার তার দিকে তাকালো। বাজারের কিছু মানুষ কৌতূহল নিয়ে তাকিয়েছিল, কিন্তু রাশেদের চোখ তখন শুধু কুকুরটার ওপরেই স্থির। তৃতীয়বার যখন কুকুরটা একইভাবে সামনে গিয়ে থামল, তখন রাশেদের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, যেন প্রাণীটা তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অবশেষে সে দোকানের কাঠের তক্তাটা রেখে উঠে দাঁড়াল। তারপর ধীরে ধীরে কুকুরটার পেছনে হাঁটতে শুরু করল। তার নিজেরও বুঝতে কষ্ট হচ্ছিল কেন সে এমন করছে, কিন্তু কুকুরটার আচরণে এমন এক অদ্ভুত টান ছিল যেটাকে উপেক্ষা করা অসম্ভব। কুকুরটা বাজার পেরিয়ে সরু এক গলিতে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে সে বারবার মাটির গন্ধ শুঁকছিল, কিন্তু তার চলাফেরায় কোনো দ্বিধা ছিল না, যেন সে খুব ভালো করেই জানে কোথায় যেতে হবে। রাশেদের বুকের ধুকপুকানি বাড়তে লাগল। কিছুক্ষণ পর কুকুরটা গিয়ে থামল কামালের বাড়ির সামনে। প্রথমে দরজার কাছে ঘ্রাণ নিল, তারপর বাড়ির পাশে সরু পথ দিয়ে ভেতরের দিকে চলে গেল, যেখানে বাইরে থেকে দেখা যায় না এমন ছোট্ট একটা বাগান ছিল। রাশেদ নিঃশ্বাস আটকে তার পেছনে এগোল। বাগানের এক কোনায় গিয়ে কুকুরটা হঠাৎ থেমে গেল, তারপর সামনের পা দিয়ে জোরে জোরে মাটি খুঁড়তে শুরু করল। মাটিটা অস্বাভাবিকভাবে নরম ছিল, দেখে মনে হচ্ছিল খুব বেশি দিন হয়নি এখানে কেউ খুঁড়েছে। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। তার বুকের ভেতর তখন এমন এক সত্য ধীরে ধীরে জেগে উঠছিল, যেটা এতক্ষণ সে নিজেও বিশ্বাস করতে চাইছিল না। কুকুরটা এক নাগাড়ে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে কাপড়ের একটা কোণা দেখা গেল। কুকুরটা তখন থেমে রাশেদের দিকে তাকালো। রাশেদ কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছিল, শ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর ধীরে ধীরে সে মাটি সরাতে শুরু করল। রাশেদ কাঁপতে থাকা হাতে মাটির ভেতর থেকে কাপড়টা টেনে বের করল। তারপর ধীরে ধীরে সেটা খুলতেই তার বুকের ভেতরটা থেমে গেল যেন। ওটাই ছিল সেই কাঠের বাক্স, তার বহু বছরের কষ্ট, স্বপ্ন আর পরিশ্রমের সিন্দুক। রাশেদ তাড়াতাড়ি ঢাকনা খুলল। ভেতরে সবকিছু ঠিকঠাক ছিল, 1 টাকাও কমেনি। কয়েক মুহূর্ত সে স্থির হয়ে বসে রইল, চোখ বন্ধ করল শক্ত করে, যেন নিজেকে বোঝাতে চাইছিল এটা কোনো স্বপ্ন না। তারপর ধীরে ধীরে চোখ খুলে পাশে দাঁড়িয়ে থাকা ধূসর কুকুরটার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন কৃতজ্ঞতা ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। পরের মুহূর্তেই সে বাক্সটা বুকে চেপে ধরে দৌড় দিল বিচারকের বাড়ির দিকে। সেই দৌড়ে শুধু একজন মানুষের শরীর ছিল না, ছিল 3 বছরের ঘাম, ছিল হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার উন্মত্ততা, ছিল নাদিয়া সেটি নির্ভরতার হাসি, যেটা আবার বাঁচতে শুরু করেছে। বিচারক তখন নিজের কক্ষে বসেছিলেন। রাশেদ হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকে বলল, হুজুর, আমি প্রমাণ পেয়েছি। বিচারক বিস্মিত হয়ে তাকালেন। ঠিক তখনই দরজার পাশে এসে চুপচাপ দাঁড়ালো ধূসর কুকুরটা, যেন নিজের দায়িত্ব শেষ করে সে নিঃশব্দে অপেক্ষা করছে। বিচারক ধীরে গলায় বললেন, কে তোমাকে এই জায়গার খবর দিল? রাশেদ কুকুরটার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, যে প্রাণীটাকে আমি বছরের পর বছর শুধু ক্ষুধার কারণে খাবার দিয়েছি, আজ সেই আমার হারানো জিনিস